মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে হিলারি। সাউথ ক্যারোলাইনায় বিপুল ভোটে বিজয়ী। তবে দু দলেরই প্রার্থী নির্বাচন হতে পারে কনভেনশনে, তথ্য জরিপে। ভারতের দেশবিরোধী কোনো বক্তব্য সহ্য করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জেএনইউর ছাত্রদের সমর্থনে কাশ্মীরে স্বাধীনতাকামীদের ধর্মঘটের ডাক। যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে সিরিয়ায় বিমান হামলা বন্ধের দাবি মস্কোর। বন্ধ হয়নি রুশ হামলা, অভিযোগ এসএনসির। আইএস নির্মূলে দৃঢ় প্রত্যয় ওবামার। এবং ইরানের পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা। বিশেষজ্ঞ পরিষদে তেহরানের সংরক্ষিত আসনে রুহানি সমর্থকদের জয়। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের নির্বাচনে সাউথ ক্যারোলাইনায় বিপুল ভোটে জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন। শনিবার এই নির্বাচনে হিলারি পেয়েছেন ৭৬% ভোট। অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স পেয়েছেন 23% ভোট। জয়ের পর এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন হিলারি। এখনই মনোনয়ন দৌড় থেকে সরে যাওয়ার সময় আসেনি জানিয়ে ১ মার্চ সুপার টুইসডেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা প্রকাশ করেছেন স্যান্ডার্স। এদিকে মঙ্গলবার ১২টি অঙ্গরাজ্যের নির্বাচনকে ঘিরে রিপাবলিকানদের প্রচারণায় ট্রাম্পের সমালোচনা করেছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও। আবারও সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন হিলারি। নির্বাচনে মনোনয়ন পেতে মাঠ পর্যায়ের সমর্থনে ইতিমধ্যে অনেক দূর এগিয়ে আছেন তিনি। সাউথ ক্যারোলাইনার জয় তাকে আরও সামনে নিয়ে গেল। এই জয়ে স্বভাবতই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই হিলারির। তবে মনোনয়ন পেতে এখনো অনেক কিছুই বাকি, তাই বাকি পথটুকুও সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়ি দিতে চান তিনি। আপনারা ইতোমধ্যে ঐক্যের শক্তি জানান দিয়েছেন। আমেরিকাকে নতুন করে শীর্ষে নেয়ার কিছু নেই, কারণ আমেরিকা এখনো শীর্ষে আছে। আমাদের দায়িত্ব এটা ধরে রেখে সব মানুষের অধিকার নিশ্চিত করা। বিভেদের দেয়াল তুলে নয়, বরং তা ভেঙে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। হিলারির এ জয়ে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটদের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। ইতিমধ্যে অনেকটা পিছিয়ে পড়লেও সুপার টুইসডেতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজনীতিতে আজ আপনি জিতবেন তো কাল আমি। আজকে হিলারি জিতেছেন, তাকে অভিনন্দন। মঙ্গলবার প্রায় ৮০০ প্রতিনিধির সমর্থনের ব্যাপারে নির্বাচন হবে। সেখানে আমার পক্ষে অনেক সমর্থন থাকবে বলে আশা করছি। এদিকে সুপার টুইসডেকে সামনে রেখে আটলান্টা, জর্জিয়া, আরকানসাস সহ কয়েকটি শহরে প্রচারণা চালিয়েছেন রিপাবলিকানরা। প্রচারণায় টেড ক্রুজ ও মার্কো রুবিও এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। হিলারি অথবা স্যান্ডার্সের পথ অনুসরণ করে কেউ রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাবেন না। ৬৫% মানুষ মনে করেন ট্রাম্প মনোনয়ন পাওয়ার যোগ্য নয়। যুক্তরাষ্ট্রে গর্ভপাত সমর্থনকারী একজনের ভাগ্যে আর কি বা ঘটতে পারে। আরকানসাসের প্রচারণায় ট্রাম্প আবারও রুবিওকে আনকোরা ও টেড ক্রুজকে মিথ্যাবাদী উল্লেখ করে নিজের পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান। ভোটের শতাংশের হিসেব নিকেশ ছাপিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে মুখ্য ভূমিকা পালন করেন প্রতিনিধিরা। সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে ৫৩ জন প্রতিনিধির মধ্যে হিলারি পেয়েছেন ৩৯ জন প্রতিনিধির সমর্থন। অন্যদিকে স্যান্ডার্সের পক্ষে গেছেন ১৪ জন প্রতিনিধি। মনোনয়ন পেতে প্রয়োজনীয় ২৩৮৩ প্রতিনিধির মধ্যে এ পর্যন্ত সুপার প্রতিনিধি সহ হিলারি পেয়েছেন ৫৪৪ জনের সমর্থন, আর স্যান্ডার্স পেয়েছেন ৮৫ জনের। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। প্রাইমারিতে নয় বরং কনভেনশনে দুদলের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে ইতিহাসে পুনরাবৃত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। এতে বহুল সমালোচিত ডোনাল্ড ট্রাম্প নয়, রিপাবলিকান দলের প্রার্থী হতে পারেন মার্কো রুবিও। বিপরীতে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রতিযোগিতায় বার্নি স্যান্ডার্সকে হারাতে পারলেও হোয়াইট হাউস দখলের যুদ্ধে রিপাবলিকান প্রার্থীর কাছে পরাজিত হতে পারেন হিলারি ক্লিন্টন। সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে এমন পূর্বাভাস দিয়েছেন রোপার সেন্টার ফর পাবলিক অপিনিয়নের চেয়ারম্যান ডক্টর রবার্ট শিপিরো। নিউ ইয়র্ক থেকে শাহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিছুটা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত মার্কো রুবিওই পেতে পারেন দলীয় টিকিট। আর ডেমোক্রেট দলের প্রার্থিতার দৌড়ে উঠতে যেতে পারলেও প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতে পারেন হিলারি ক্লিন্টন। সম্প্রতি রোপার সেন্টার ফর পাবলিক ওপিনিয়ন এর পরিচালিত এক জরিপের ফলাফলে এসব তথ্য উঠে আসে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা, দলীয় অবস্থান ও জনমত সম্পর্কে স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের প্রধান
প্রধান জনমত বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট শিপুরো বলেন, তহবিল নির্ভর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবারের পরিস্থিতি গেলবারের চেয়ে ভিন্ন। সাধারণ ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধী মনোভাবই বেশি। রিপাবলিকান শিবিরে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট প্রতিনিধিদের ক্ষেত্রে ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে থাকলেও দলের অভ্যন্তরে পছন্দের তালিকায় বর্তমান শীর্ষে রয়েছেন মার্কো রুবিও। জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের 23 পয়েন্টের বিপরীতে 137 পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছেন মার্কো রুবিও, আর স্যান্ডার্সের 3 পয়েন্টের বিপরীতে 468 পয়েন্ট পেয়ে এগিয়ে হিলারি ক্লিন্টন। ডেমোক্রেটিক দলীয় মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিন্টনের খুব কাছাকাছি রয়েছেন বার্নি স্যান্ডার্স। শেষ পর্যন্ত হিলারি মনোনয়ন পেলে স্যান্ডার্স প্রিয় তরুণ ভোটারদের ভূমিকা কি হবে সেটিও একটি বড় প্রশ্ন। গ্যালাপ রয়টার্সের জরিপের ফলাফলের উদ্ধৃতি দিয়ে ডক্টর শিপুরো বলেন, আর্থসামাজিক অবস্থা ও ওবামা প্রশাসনের প্রতি জনসমর্থনের বিষয়টিও প্রভাব ফেলবে এবারের নির্বাচনে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতে দেশ বিরোধী কোনো বক্তব্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। যারা ভারতকে বিভক্ত করতে চায় তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর মধ্যেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি সমর্থন জানিয়ে কাশ্মীরে ধর্মঘটে ডাক দিয়েছে স্বাধীনতাকামী আন্দোলনকারীরা। এদিকে গত মাসে হায়দ্রাবাদে দলিত সম্প্রদায়ের পিএইচডি ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার জন্য সরকারকে দায়ী করে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস সমর্থকরা। দলিত শিক্ষার্থী রোহিত ভেমুলার আত্মহত্যাকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতির উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে পার্লামেন্টে মিথ্যাচারের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভ করে বিরোধী দল কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষামন্ত্রী ইরানির ইশারাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি ছাত্র ভেমুলা সহ 5 জনকে বহিষ্কার করেছিল, আর তাই লজ্জায় আত্মহত্যা করে ভেমুলা। অথচ স্মৃতি ইরানি এখন নিজের দায় এড়াতে ভেমুলাকে কেউ বাঁচানোর চেষ্টা করেনি বলে মিথ্যাচার করছেন। একই দিন ভেমুলার পরিবারের সদস্যরা বিরোধী দল কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা করে ন্যায় বিচার আদায়ে সহযোগিতা চেয়েছেন। সব শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান তারা। অন্যদিকে দিল্লিতে কংগ্রেস বিরোধী পাল্টা বিক্ষোভ র্যালি করে ক্ষমতাসীন বিজেপির যুব শাখা। তারা 2004 সালে কংগ্রেস শাসনামলে জঙ্গিদের সঙ্গে এক নির্দোষ তরুণীকেও গুলি করে হত্যার অভিযোগ তোলে। ভেমুলা আত্মহত্যার পাশাপাশি জেএনইউ ইস্যুতেও বিরোধ চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। এরই ধারাবাহিকতায় যারা ভারত বিরোধী স্লোগান দিয়ে আসছে তাদেরকে জাতি ক্ষমা করবে না বলে সতর্ক করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু স্বজাতিদ্রোহী বক্তব্য কিছুতেই মানব না। যারা এমন কর্মকাণ্ডে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতের পার্লামেন্ট ভবনে হামলার দায়ে আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধিতা করার অভিযোগে সম্প্রতি জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। শনিবার দিল্লির আদালত ওই ঘটনায় আত্মসমর্পণ করা 2 ছাত্রকে আরও 2 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিকে জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে তারা শনিবার শ্রীনগরে ধর্মঘটের ডাক দেয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারতের মহারাষ্ট্রে পরিবারের 14 সদস্যকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধী মূল কারণ ধারণা পুলিশের। যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তুরস্ক সমর্থিত বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এসএনসির দাবি, রুশ বিমান হামলা বা আসাদ সরকারের গোলাবর্ষণ কোনোটাই বন্ধ হয়নি। এরই মধ্যে রাজধানী দামেস্ক, হামা, দেইর এজোর ও আলেপ্পোতে সন্ত্রাসী হামলায় অন্তত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর শনিবার রাজধানী দামেস্ক এবং হামায় বিমান হামলা হয়। হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অজ্ঞাত ব্যক্তি বা সংস্থা। বিমান হামলায় 1 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয় বলে দাবি করা হয়। তবে হামলা কে বা কারা চালিয়েছে তা জানা যায়নি। যদিও কোনো রকমের বিমান হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি মেনে চলতে রাশিয়া সামনের দিনগুলোতেও বিমান হামলা বন্ধ রাখবে বলে জানায় রুশ কর্তৃপক্ষ।
যুদ্ধবিরতি মেনে চলার অংশ হিসেবে আমরা বিমান হামলা চালাবো না। ভুল করে ভুল লক্ষ্যবস্তুতে যাতে বোমা হামলা চালানো না হয় সেজন্য আমরা বিমান হামলা বন্ধ রাখবো। যেসব এলাকায় যুদ্ধবিরতি মানা হচ্ছে তার আকাশসীমায় আমাদের কোনো বিমান দেখা যাবে না। 34টি আবাসিক এলাকায় হামলা বন্ধ করা হয়েছে। রাশিয়া যখন যুদ্ধবিরতি কার্যকরের কথা বলছে তখন দীর্ঘদিন সাড়া না পাওয়া বিরোধী জোট তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এসএনসি নড়ে চড়ে বসেছে। তারা এই যুদ্ধবিরতির সমালোচনা করে বলেছে যুদ্ধবিরতি সত্ত্বেও বিমান হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। আমরা নিশ্চিত ছিলাম যে রাশিয়া কিংবা আসাদ সরকার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করবে, যার প্রমাণ শনিবার দামেস্কে বিমান হামলা। দেখা যাক আগামী 24 ঘন্টায় কি হয়, কারণ আমরা ভাবছি হয়তো ভুল করে হামলা চালিয়েছে তারা। একদিন পরেই বোঝা যাবে আসলেই কি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কি হচ্ছে না। যুদ্ধবিরতিকে হ্যাঁ বলতে আমরা প্রস্তুত, কিন্তু মনে হয় না দুদিনের বেশি এটি টিকবে। এসএনসির পক্ষ থেকে যাই বলা হোক, বেশিরভাগ সিরীয় এ যুদ্ধবিরতিতে সন্তুষ্ট। বহুদিন পর যেন শান্তিপূর্ণ একটি দিন আসে হোমসের বাসিন্দাদের জীবনে। 5 বছরের গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির বেশিরভাগ এলাকায় শুধু ধ্বংসের চিত্র দেখা যায়। এর মধ্যে 2 সপ্তাহের এ যুদ্ধবিরতি কিছুটা হলেও স্বস্তি দেবে তাদের, এমনই মন্তব্য সিরিয়ার অধিবাসীদের। শান্তি প্রতিষ্ঠিত হলে 5 বছরেই সিরিয়াকে নতুন করে গড়ে তোলা যাবে বলেও মনে করেন তারা। আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। বহু বছর অপেক্ষা করেছি এমন একটি দিনের জন্য। আজ রাস্তাঘাটে মানুষ সহজভাবে চলাফেরা করছে, সবাই ব্যস্ত, দেখতে ভালো লাগছে। সিরিয়ার বাসিন্দাদের বেশিরভাগই যুদ্ধবিরতিতে সন্তোষ জানালেও থেমে নেই আইএস এর তৎপরতা। শনিবার দের এজ জোর ও আলেপ্পোতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত 10 জন নিহত হয় বলে জানায় গণমাধ্যম। কেউ এসব হামলার দায় স্বীকার না করলেও আইএস অথবা আল নুসরা ফ্রন্ট এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার সরকার ও বিদ্রোহী দলগুলো যুদ্ধবিরতিতে অংশ নিলেও আইএস অথবা আল নুসরা ফ্রন্টকে রাখা হয়েছে এর বাইরে। গত 5 বছরে গৃহযুদ্ধে সিরিয়ায় প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আইএস নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়া পরিস্থিতির উন্নতির জন্য এই মুহূর্তে যুদ্ধবিরতি সবচেয়ে জরুরি ছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টাতেই একমাত্র আইএস সহ অন্যান্য সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করা সম্ভব বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে আইএস জঙ্গিরা তুরস্ক সীমান্তের 2টি কুর্দি শহরে বড় ধরনের হামলা চালালেও কুর্দি বাহিনী তা প্রতিহত করেছে। ইরাকের রামাদিতে আইএসের ফেলে যাওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর 15 সদস্য নিহত হয়েছেন। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের একদিন পরেই দেশটির তুরস্ক সীমান্তবর্তী তেল আবিয়াদ ও সুলুক শহরে হামলা চালায় আইএস জঙ্গিরা। বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ নিয়ে হামলা চালালেও তুর্কি বাহিনী তা প্রতিরোধ করে এবং জঙ্গিদের হত্যা করে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে সিরীয় কুর্দিদের ওয়াইপিজি বাহিনীর এক মুখপাত্র অভিযোগ করেন, হামলাকারীদের বেশিরভাগ আইএস জঙ্গি এবং তারা তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে এসে হামলা চালায়। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেছেন, যে কোনো মূল্যে আইএস জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে। আইএস বিরোধী জোটের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের অব্যাহত হামলার কারণে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার অর্ধেকেরও বেশি এলাকা থেকে হটে যেতে বাধ্য হয়েছে। This week we continued our mission to destroy ISIL. ইসলামিক স্টেট নেতাদের প্রত্যেককে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমাদের সবার চেষ্টায় ইতোমধ্যে সিরিয়ায় বিদেশি নাগরিকদের আইএসে যোগ দেওয়া অনেক কমে গেছে। আশা করি খুব শীঘ্রই ওদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারবো। Despite these challenges, though, ওবামার মতো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের নিজেদের মধ্যে সব রকমের বিভেদ ভুলে আইএস নির্মূলে এক হতে হবে। আলজেরিয়ান পত্রিকা লেক্সপ্রেশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন মেনে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লড়াই করতে হবে। এদিকে ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আইএসের পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে রোববার অন্তত 15 পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইরাকি বাহিনীর কাছে একের পর এক শহরে বিভিন্ন এলাকা হারাতে থাকলে পালিয়ে যাওয়ার সময় জঙ্গিরা হাজার হাজার বোমা পেতে রেখে যায়। একই প্রদেশের মসুল শহরে নিজেদের 12 সদস্যকে হত্যা করেছে আইএস। জানা গেছে, লড়াই থেকে পালিয়ে যেতে চাওয়ায় তাদের হত্যা করা হয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনার দ্বিতীয় দিনে সংস্কারপন্থীদের ছাড়িয়ে এগিয়ে গেছেন রক্ষণশীলরা। 290 আসনে পার্লামেন্টে তারা 106টি আসনে এগিয়ে রয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। তবে বিশেষজ্ঞ পরিষদের তেহরানের জন্য সংরক্ষিত 30 আসনের মধ্যে 29টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থকরা।
রক্ষণশীলরা এগিয়ে থাকলেও কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ইরানের ১০ম পার্লামেন্ট নির্বাচনে ৩,৩০,০০,০০০ ভোটার ভোট দিয়েছে। স্থানীয় গণমাধ্যম প্রেস টিভি জানায়, এখন পর্যন্ত অনেক এলাকায় ভোট গণনা চলছে। কোনো এলাকায় কোনো প্রার্থী নির্বাচনে বিজয়ী হিসেবে বিবেচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ওইসব এলাকায় এপ্রিল মাসের দিকে আরেকটি ভোট হবে বলেও জানায় তারা। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পার্লামেন্টের ২৯০টি আসনের মধ্যে ১০৬টি আসন পেয়ে রক্ষণশীলরাই এগিয়ে রয়েছে, আর ৭৯টি আসন নিশ্চিত করেছে উদারপন্থীরা। স্বতন্ত্র প্রার্থীরা এ পর্যন্ত ৪৪টি আসন পেয়েছে বলে জানা গেছে। তবে পার্লামেন্টের বিশেষজ্ঞ পরিষদে এগিয়ে উদারপন্থীরাই। এই নির্বাচনে সারা দেশ থেকে বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্য নির্বাচিত হবে। এরই মধ্যে রাজধানী তেহরানের জন্য বরাদ্দ ৩০টি আসনের মধ্যে ২৯টিই পেয়েছে রুহানি সমর্থক সংস্কারপন্থীরা। প্রাথমিক এই ফল ঘোষণার পর দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আমি খুবই আনন্দিত। দেশের প্রায় ৪ কোটি মানুষ ভোট দিয়েছে। ফলাফল শেষমেশ যাই হোক, এই নির্বাচনে আমাদের জনগণের শক্তির বিজয় হবে। যে পরিবর্তনের যাত্রা আমরা শুরু করেছি তার সুফল এবার পেতে শুরু করবে মানুষ। ইরানের ৮ কোটি মানুষের প্রায় ৬০% বয়স ৩০-এর নিচে। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন ইরানের জন্য ঘুরে দাঁড়াবার উপযুক্ত সময়। পার্লামেন্টের বিশেষজ্ঞ পরিষদ আগামী ৮ বছরের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। আগামী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনেও এই পরিষদ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কাজেই সংস্কার মনাদের বিজয় হলে কয়েক দশকের কট্টর মনোভাব কাটিয়ে উঠে ইরানের সামাজিক রূপান্তরের পথ প্রশস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির কারণে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে অন্তত ৫ দফা সময় বাড়িয়ে স্থানীয় সময় শুক্রবার রাত ১৫:১২টায় ভোট গ্রহণ শেষ হয়। এতে মোট ৭০% ভোট পড়েছে বলে জানান ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রেজা রহমানি ফজলি। নির্বাচিত ২৯০ জন জনপ্রতিনিধি আগামী ৩রা মে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় ৩৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার সানার উত্তরাঞ্চলের হেম এলাকার একটি বাজারে বিমান হামলা চালায় ইয়েমেনের প্রেসিডেন্ট রাব্বু মনসুর হাদি সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ৩৮ জন নিহত হয় এবং আহত হয় ৩০ জন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে বিমান হামলার পর হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে সানা সহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে সৌদি জোট। এসব হামলা প্রতিহত করতে হাউথি বাহিনী সেনা মোতায়েন করার পর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মিশরের সিনাই উপত্যকায় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ২ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার রাজধানী কায়রো থেকে ৩৪০ কিলোমিটার পূর্বে সীমান্ত শহর রাফার কাছে পুলিশের গাড়ি বহরে অতিক্রম করার সময় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এখনো পর্যন্ত কোনো দল এই হামলার দায় স্বীকার করেনি, তবে এরই মধ্যে ঘটনার তদন্ত অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাফা এলাকার কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে ১২ জন জঙ্গি নিহত ও ১০ জন আহত হওয়ার ৩ দিন পর এই ঘটনা ঘটল। লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর নেতা সামির কান্তার হত্যার পেছনে তেল আবিব সরকারের হাত রয়েছে বলে জানিয়েছেন খোদ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক সদস্য। শনিবার ইসরায়েলি আইন প্রণেতা ওমার বাল্লেভ ইরানি গণমাধ্যম প্রেস টিভিকে জানান, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হুমকি দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সামির কান্তারের মতোই হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে সুযোগ পাওয়া মাত্রই হত্যা করা হবে বলেও জানান তিনি। গত ২০ ডিসেম্বর সিরিয়া দক্ষিণাঞ্চলীয় জারামানায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সামির কান্তার নিহত হয়। ওমার জানান, কান্তার জারামানার ওই আবাসিক ভবনে অবস্থান করছিলেন নিশ্চিত হয়ে সেখানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সুর জেলার দিয়ারবাকি শহরে জরুরি অবস্থার মধ্যে বিক্ষোভ করেছে কয়েক হাজার কুর্দি নাগরিক। শহর কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে, সেই সাথে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে আঙ্কারা সরকারের যুদ্ধবিরোধী চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি পণ্য বর্জনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনি। শনিবার রামাল্লা শহরের রাস্তায় বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা তেল আবিবের সরকারের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে অতি সত্বর ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানায়। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিডিএস সংগঠনের কর্মীরা। ফিলিস্তিন সমর্থিত এই সংগঠনটি ইসরায়েলি পণ্য বর্জন ও ইসরায়েলের উপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপে বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ প্রয়োগ করে থাকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, মেসিডোনিয়া সীমান্তে কড়াকড়ি আরোপে গ্রিসের ইদোমেনি শিবিরে বাড়ছে শরণার্থী সংখ্যা, মানবিক বিপর্যয়ের আশঙ্কা জাতিসংঘ। ভারতের মহারাষ্ট্রে পরিবারের 14 সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছে এক ব্যক্তি। নিহতদের মধ্যে 7 জন শিশু ও 6 জন নারী রয়েছে। মহারাষ্ট্রের থানে জেলার কাসরপাদের এক বাড়ি থেকে ওই 14 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ভাগ্যক্রমে হত্যাকারীর এক বোন মারাত্মক আহত অবস্থায় বেঁচে যান, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 32 বছর বয়সী হাসান আনোয়ার ওয়ারেকর পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ খাইয়ে পরে গলা কেটে হত্যা করে বলে জানায় এনডিটিভি। নিহতদের মধ্যে হাসানের স্ত্রী, 2 সন্তান, 3 বোন ও বাবা মা রয়েছেন। হাতে ছুরি ধরা হাসানের লাশ ঝুলন্ত অবস্থায় ওই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং তিনি পুরো পরিবার চালাতেন। ভারতে আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটল। দেশটির রাজধানী দিল্লির পূর্বাঞ্চলীয় আনন্দ বিহার এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, স্থানীয় এক শপিং মলের কাছ থেকে অপহরণের পর চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন ওই নারী। এই ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির 4 আরোহীকে খুঁজছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে ভারতের হরিয়ানা রাজ্যে জাট সম্প্রদায়ের আন্দোলনকারীদের হাতে অন্তত 10 নারী ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন 3 নারী পুলিশ কর্মকর্তা নিয়ে গঠিত বিশেষ তদন্ত দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত অর্থনৈতিক সমস্যা থেকে বের হয়ে এসেছে। ভারতের কর্ণাটকের বেলগাঁওয়ে এক রাজনৈতিক জনসভায় তিনি বলেন, 1.5 বছরের বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং 2 বছর ধরে চলা খরার পরেও ভারতের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল। তিনি আরো বলেন, তার সরকার কৃষি এবং শিল্প খাতে সমান গুরুত্ব দিচ্ছে। সেই সাথে কৃষকের প্রযুক্তিগত উন্নয়নে তার সরকার কাজ করে যাবে বলে জানান তিনি। এদিকে এক অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে 2016-17 অর্থ বছরে ভারতের মোট জিডিপির পরিমাণ আগের বছরের থেকে 0.75% বেড়ে 7.75-এ এসে দাঁড়াবে। গেল জানুয়ারিতে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সহযোগিতার অভিযোগে 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে পাঞ্জাবের সন্ত্রাস বিরোধী আদালত। লাহোরের 70 কিলোমিটার দূরের এক ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ভারতের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে পাকিস্তানের বিশেষ তদন্ত দল। এদিকে ভারতের দিল্লিতে রোববার সকালে এক শপিং মলে ডাকাতের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 4 জন, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তের কাছে বেশ কয়েকটি আদিবাসী এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত 34 তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেইল এবং শাওয়াল অঞ্চলে ওইসব অভিযান চালানো হয়। এর মধ্যে দাত্তাখেইল এলাকায় চালানো অভিযানে অন্তত 15 জঙ্গি নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা। এছাড়াও অভিযানে জঙ্গিদের 4টি আস্তানা পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলেও জানায় স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে শাওয়াল অঞ্চলে আফগান সীমান্তের কাছে চালানো অভিযানে নিহত হয় আরও অন্তত 19 তালেবান জঙ্গি। যুক্তরাজ্যের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর নবায়ন কর্মসূচির বিরোধিতা করেছেন সাবেক নৌ কর্মকর্তা ম্যাকনেইলি। সম্প্রতি রুশ গণমাধ্যম আরটির সঙ্গে সাক্ষাৎকারে তিনি ট্রাইডেন্ট পরমাণু কর্মসূচির বিপুল পরিমাণ অর্থ দেশের অন্যান্য কাজে ব্যয়ের পরামর্শ দেন। শনিবার লন্ডনে এই কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। লেবার পার্টির নেতা জেরেমি করবিনও বিক্ষোভে যোগ দিয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানান।
শনিবার লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে যুক্তরাজ্যের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। পরমাণু কর্মসূচির নবায়ন পৃথিবীব্যাপী অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে উল্লেখ করে এই কর্মসূচি বাতিলের আহ্বান জানায় তারা। পাশাপাশি রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপচয়েরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনও এদিন বিক্ষোভে যোগ দিয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানান। এ কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয়ের কোনো মানেই হয় না। নিরাপত্তার নামে পরমাণু কর্মসূচির বিস্তার সমর্থনযোগ্য নয়, আর তা জাতিসংঘের প্রস্তাবনারও বিরোধী। শিগগিরই যুক্তরাজ্যের পার্লামেন্টে ট্রাইডেন্ট পরমাণু কর্মসূচি নতুন করে শুরু করতে একটি বিল উত্থাপনের কথা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হয়। রুশ গণমাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাইডেন্ট পরমাণু প্রতিরোধ ব্যবস্থা ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর নবায়ন কর্মসূচি বিরোধিতা করেন সাবেক নৌ কর্মকর্তা ম্যাকনিলি। যুক্তরাজ্যের পরমাণু ব্যবস্থার সমালোচনা ও এই সম্পর্কিত বিবৃতির জন্য নৌবাহিনী থেকে বরখাস্ত হন এই কর্মকর্তা। আমি নৌবাহিনীর সম্মান রক্ষায় সাবমেরিনের ও পরমাণু কর্মসূচির ত্রুটিগুলো প্রকাশ করব না। শুধু এটুকু বলবো, আমাদের নিরাপত্তা হুমকির মুখে। আইএসের মতো জঙ্গি সংগঠন ইতোমধ্যে নৌ কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্র নকল করার সক্ষমতা দেখিয়েছে। আগে এই বিষয়গুলোতে নজর দিতে হবে। 2015 সালের মে মাসে যুক্তরাজ্যের ভ্যানগার্ড সাবমেরিনে 3 মাস কাটানোর পর এর অন্তত 30টি ত্রুটির কথা উল্লেখ করেন ম্যাকনেলি। যুক্তরাজ্যের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুযুদ্ধকালীন উল্লেখ করে এর সমালোচনা করেন তিনি। সম্প্রতি 10,000 কোটি পাউন্ড ব্যয়ে ট্রাইডেন্ট পরমাণু কর্মসূচি নবায়নের উদ্যোগ নেয় যুক্তরাজ্য। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। গ্রিসের সঙ্গে মেসিডোনিয়া সীমান্তে কড়াকড়ি আরোপের পর দেশটির ইদোমেনি শিবিরে শরণার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এরই মধ্যে গ্রিসের সঙ্গে অস্ট্রিয়া সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত গ্রিস নাগরিক। এদিকে শনিবার গ্রিসের কস দ্বীপের কাছ থেকে 11 পাকিস্তানি অভিবাসী উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। শনিবার গ্রিসের এথেন্সে অস্ট্রিয়ান দূতাবাসের সামনে বিক্ষোভ করে 300-র বেশি মানুষ। গ্রিসের সঙ্গে সীমান্ত বন্ধে অস্ট্রিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, অস্ট্রিয়ার সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের পর গ্রিসের পক্ষে শরণার্থীদের সামলানো আরো কঠিন হয়ে পড়বে। আমরা সীমান্ত বন্ধ, বিশেষ করে গ্রিসকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানাচ্ছি। এমন ইউরোপ আমরা চাই না। অস্ট্রিয়ার মতো মেসিডোনিয়াও সীমান্তে কড়াকড়ি আরোপ করায় গ্রিসের ইদোমেনি শরণার্থী শিবিরে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে। মেসিডোনিয়ার সীমান্তে আটকে থাকা এইসব শরণার্থী শনিবার সীমান্ত পেরিয়ে মেসিডোনিয়ায় প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এখানকার অনেকেই 10 দিন আগে এসেছে। এখানে অনেক ঠান্ডা, এর মধ্যেই মাটিতে ঘুমাতে হচ্ছে। তার উপর খাবারের সংকট, আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে। এখানে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। শরণার্থীদের সঙ্গে এমন আচরণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। গত বৃহস্পতিবার থেকে এই লোকগুলো সীমান্ত পার হতে পারছে না, ফলে এখানে মানুষের ভিড় বেড়েই চলেছে। এই অবস্থার মধ্যে লোকগুলো কতদিন থাকবে বা থাকতে পারবে সেটাই প্রশ্ন। এদিকে গ্রিসের কস দ্বীপের কাছে সমুদ্রে ভাসমান দুটি ছোট নৌকা থেকে 11 জন পাকিস্তানি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের বন্দরে নিয়ে যাওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষা সংস্থা ফ্রন্টেক্সের অংশ হিসেবে গ্রিসে অভিযান চালিয়ে আসছে ইতালীয় কোস্টগার্ড। শিরিন আক্তার, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আন্দোলনকারীরা। দক্ষিণ কোরিয়ায় সরকারের শ্রমনীতির প্রতিবাদে সমাবেশ করেছেন কয়েক হাজার সরকার বিরোধী আন্দোলনকারী। ফ্রান্সে কৃষি মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ক্ষুব্ধ খামারিরা। এছাড়া মাসিক ভাতা বাড়ানোর দাবিতে বলিভিয়ায় বিক্ষোভ করেছে শারীরিক প্রতিবন্ধীরা। দক্ষিণ কোরীয় সরকারের শ্রমনীতির প্রতিবাদে শনিবার রাজধানী সিউলে সমাবেশ করে প্রায় 13,000 আন্দোলনকারী। এর নেতৃত্ব দেয় কোরিয়ার ব্যবসায়িক সংগঠন কোরিয়া কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন। এ সময় প্রেসিডেন্ট পার্ক গিউন হেয়ের পদত্যাগের দাবিতে রাজধানীর সিটি হলের সামনে স্লোগান দেয় তারা। এদিকে ফ্রান্সে কৃষি মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ খামারিরা। এর আগে দেশটিতে আন্তর্জাতিক কৃষি প্রদর্শনীর প্রথম দিনে শনিবার সেখানকার এক খামার পরিদর্শন করেন প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এ সময় খামারিদের সঙ্গে কথা বলে নবীন খামারিদের উৎপাদন কাজে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। তবে এর প্রতিবাদ করে খামারিরা বলেন, অন্য দেশ থেকে মাংস আমদানি বন্ধ না করলে তাদের পক্ষে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে না।
ভাতা বাড়ানোর দাবিতে বলিভিয়ার কোচাবাম্বা শহরে আবারও বিক্ষোভ করেছে শারীরিক প্রতিবন্ধীরা। গত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছেন তারা। কর্তৃপক্ষ বলছে, প্রতিবন্ধীদের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তার একটা অংশ মাসিক ভাতা হিসেবে দেওয়া হয়, বাকি টাকা এককালীন ভাতার জন্য জমা রাখা হচ্ছে। তবে এককালীন ভাতা তাদের কোনো কাজে আসবে না মন্তব্য করে মাসিক ভাতার সঙ্গেই তা দেওয়ার দাবি জানান প্রতিবন্ধীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্ল্যানের সদস্যদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছে। কু ক্লাক্স ক্ল্যানের সদস্যরা শনিবার আন্দোলনের জন্য জড়ো হলে ক্যালিফোর্নিয়ার আনাহেম শহরে এই ঘটনা ঘটে। আফরোজ নিপা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 পুলিশ কর্মকর্তা। দেশটির সংবাদ মাধ্যম জানায়, শনিবার ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টিতে একটি বাড়িতে পারিবারিক কলহ মেটাতে গেলে হঠাৎ গুলি করা হয় 3 পুলিশ কর্মকর্তাকে। পরে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে গুলিবিদ্ধ অপর 2 পুলিশ কর্মকর্তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। রাশিয়ার বিরোধী দলের শীর্ষ নেতা ও পুতিনের সমালোচক বরিস নেমৎসভের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সমাবেশ করেছেন তার সমর্থকেরা। মস্কো অনুষ্ঠিত এই সমাবেশে জড়ো হন অন্তত 30,000 মানুষ। 1 বছর আগে বিরোধী দলীয় মুখ্য নেতা বরিস নেমৎসভকে ক্রেমলিনে হত্যা করা হয়। বরিসকে যেখানে হত্যা করা হয় সেখানেই তার স্মরণে জড়ো হন সবাই। রাজধানী কর্তৃপক্ষ এই সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলেও সবাই ব্যানার হাটে ঘটনাস্থলে মিলিত হয়ে বরিস নেমৎসভকে নিয়ে লেখা ব্যানার হাতে স্লোগান দিতে থাকে। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে হিলারি। সাউথ ক্যারোলাইনায় বিপুল ভোটে বিজয়ী। তবে 2 দলেরই প্রার্থী নির্বাচন হতে পারে কনভেনশনে তথ্য জরিপের। ভারতের দেশবিরোধী কোনো বক্তব্য সহ্য করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জেএনইউর ছাত্রদের সমর্থনে কাশ্মীরে স্বাধীনতাকামীদের ধর্মঘটের ডাক। যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে সিরিয়ায় বিমান হামলা বন্ধ রয়েছে, দাবি মস্কোর। এসএনসি বলছে হামলা অব্যাহত রয়েছে। আইএস নির্মূলে দৃঢ় প্রত্যয় ওবামার। এবং ইরানের পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা। বিশেষজ্ঞ পরিষদে তেহরানের সংরক্ষিত আসনে রুহানি সমর্থকদের জয়। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।